ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতি আবারও মমতার হুঁশিয়ারি। ত্রিপুরায় তৃণমূল নেতাদের উপর হামলায় বিজেপিকে দোষারোপ। সাজানো নাটক বলছে মোদির দল। ডেল্টা ইটার পর জাপানে প্রথমবার করোনার অতি সংক্রামক ল্যামডা ভ্যারিয়েন্ট শনাক্ত। ধনী দেশগুলোর বুস্টার ডোজের কারণে মহামারী দীর্ঘায়িত হওয়ার শঙ্কা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। ফের ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দিকে হুঙ্কার ছুড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2023 সালে ত্রিপুরা বিধানসভা ভোটের আগে রাজ্যটিতে নিজেদের প্রভাব বিস্তারে কাজ শুরু করেছে তৃণমূল। দুদিন আগে ত্রিপুরা সফরে গিয়ে হামলার শিকার হয় যুব তৃণমূলের নেতারা। এ নিয়েই হুঙ্কার ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ত্রিপুরায় পুরো ঘটনা তৃণমূলের নাটক বলে দাবি বিজেপির। পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় তৃণমূল। পশ্চিমবঙ্গ শাসনের পাশাপাশি এবার প্রতিবেশী রাজ্যগুলোতে তীক্ষ্ণ নজর মমতার। 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যটিতে এরই মধ্যে নানা তৎপরতা শুরু করেছেন তিনি। দুদিন আগে রাজ্যটিতে সফরে যায় তৃণমূলের অঙ্গ সংগঠন যুব তৃণমূলের নেতারা। সফরে সংগঠনের নেতাদের ওপরে হামলার অভিযোগ করেছে যুব তৃণমূল। এ নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ওই হামলার জন্য বিজেপিকে দায়ী করে ব্যাপক সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আহতদের হাসপাতালে দেখতে গিয়ে হামলার জন্য ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে দায়ী করেন তিনি। পুলিশের সামনে দাঁড় করিয়ে রেখে মেরেছে এবং মারবার পর 36 ঘন্টা কোনো চিকিৎসা করতে দেওয়া হয়নি এবং শুধু তাই নয়, 36 ঘন্টা এক গ্লাস পানীয় জল দেওয়া হয়নি। সবটাই কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হয়েছে। যদিও মমতার এই অভিযোগ নাকচ করে দিয়েছে বিজেপি। দলটির দাবি, আলোচনায় আসার জন্যই পরিকল্পিতভাবে নাটক সাজিয়েছে তৃণমূল। তিলকে তাল না করলে একটা বড় কোনো ঘটনা হচ্ছে তার প্রমাণ তারা দিতে পারবেন না। বেশ কিছু বললাম যে পক্ষের মিডিয়া সেটা বলছেন। একটাই জিনিস যে বাইপাস ধরে তারা যাচ্ছিলেন, তাদের এই আক্রমণের প্রমাণের কিন্তু কোনো ঘটনা যে ঘটছে এইটার ছবি কিন্তু দেখতে পাওয়া যায়নি। এদিকে ভারতের সরকারি বিভিন্ন সংস্থাকে বেসরকারীকরণের প্রতিবাদে কলকাতায় বিজেপি বিরোধী প্রতিবাদে নেমেছে বিভিন্ন সংগঠন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভারতের আসাম ও মিজোরাম সীমান্তে সংঘর্ষের 13 দিন পর আন্তঃরাজ্য ট্রাক চলাচল শুরু হয়েছে। তবে পরিস্থিতি এখনও থমথমে। নতুন করে সংঘর্ষের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দুই রাজ্যের সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গেল 26শে জানুয়ারি সীমান্ত বিরোধ নিয়ে দুরাজ্যের নিরাপত্তা বাহিনী ও বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের জেরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে মিজোরামের জরুরি ওষুধ সহ বিভিন্ন পণ্যের সংকট দেখা দেয়। গত সপ্তাহে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম ও মিজোরাম সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়লে বেশ কয়েকজন নিহত এবং আহত হন অনেকে। দুই রাজ্যের সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসা এই বিরোধ স্থানীয়দের জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। 13 লাখ জনগোষ্ঠীর পাহাড়ি রাজ্য মিজোরামের সাথে ভারতের বাকি অংশের সংযোগের জন্য স্থল যোগাযোগই একমাত্র ভরসা। যে মহাসড়কটি আসামের উপর দিয়ে গেছে সেখানে এখন থমথমে পরিস্থিতি। বিবিসির এক প্রতিবেদন বলছে, দুই রাজ্যের সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের পরিস্থিতি দেখে মনে হতে পারে যেন দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেছে। মিজোরাম সরকার বলছে তারা এখন আসামের অর্থনৈতিক অবরোধের মুখে পড়েছে, কারণ আসাম থেকে মিজোরামে কোনো যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে না। যদিও আসাম এ ধরনের অবরোধের অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে সীমান্তে সহিংসতার কারণে ট্রাক চালকরা আতঙ্কে সেখানে যেতে চাইছে না। সংঘর্ষের জন্য আসাম সরকারকে দায়ী করে মিজোরামের কর্মকর্তাদের অভিযোগ, আসামের প্রায় 200 পুলিশ সদস্য ও একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে সীমান্ত শহর ভাইরেংতের একটি পুলিশ ফাঁড়ি দখলে নেওয়ার কারণেই মিজোরামের বাসিন্দারা পুলিশ বহনকারী বাসে আগুন ধরিয়ে দেয় এবং আসামের বাসিন্দাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আসামের সাথে মিজোরামের 165 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে বিতর্কিত হল 1318 বর্গ কিলোমিটার এলাকা, যা পাহাড় ও বনভূমি বেষ্টিত। 1875 সালে ব্রিটিশ আইনের ভিত্তিতে মিজোরাম এই অংশটিকে নিজেদের বলে দাবি করে, কিন্তু আসাম জোর দিয়ে বলে আসছে যে এটি তাদের সাংবিধানিক সীমানার অংশ।
মিজোরাম ও আসামের মধ্যে চলমান উত্তেজনার চরম আকার নেয় গত ২৬শে জুলাই। ওই দিন দুই রাজ্যের সীমান্ত এলাকায় রাজ্য দুটির পুলিশ বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের গুলিতে নিহত হন অন্তত ৭ জন, এর ৬ জনই আসামের পুলিশ সদস্য। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। পশ্চিমবঙ্গ ও ভারতের কেন্দ্রীয় রাজনীতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত। ইমা, আপনাকে ধন্যবাদ। ইমা, জানেন যে 2021-এর পশ্চিমবঙ্গ জয় করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন লক্ষ্য দিল্লির মসনদ, এবং মূলত 2024 সালে যে দেশটিতে সাধারণ লোকসভা নির্বাচন, তার মধ্য দিয়ে কিন্তু তার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এবং তার ব্যক্তিগতভাবেও ইচ্ছে রয়েছে যে প্রধানমন্ত্রী হওয়ার। সেই ইচ্ছেটা পূরণ হবে কি হবে না সেটা কিন্তু নিশ্চিত হবে, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকটা চড়াই উতরাই পেরোতে হবে। কি চড়াই উতরাই? সেটি হচ্ছে, আপনি জানেন যে পশ্চিমবঙ্গ যে বিধানসভা, যে রাজ্যটি, সেই রাজ্যটির সর্বভারতীয় ক্ষেত্রে মাত্র 42টি আসন রয়েছে, যেখানে দাঁড়িয়ে গোটা ভারতে প্রায় 550 লোকসভা আসন, সেখানে 42টি আসন খুবই নামমাত্র আসন। এই 42টি আসন যদি তার দলের পক্ষ থেকে এককভাবে পাওয়া সম্ভব হয়, তবুও প্রধানমন্ত্রীর দাবিদার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হলেও সেটা অন্য বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেসের কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে না। এছাড়া উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি রয়েছে, সেখানেও জানেন যে সেখানে প্রায় 82টি লোকসভা আসন রয়েছে। তো সুতরাং এই যে আসন সংখ্যার দিক থেকে দর কষাকষির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে গেলে অবশ্যই তাকে 80 বা 85টি আসন নিয়ে কিন্তু লোকসভা নির্বাচনের সামনে প্রধানমন্ত্রীর প্রজেক্টের সামনে দাঁড়াতে হবে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের আশেপাশে যে রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যগুলোতে তার রাজনৈতিক প্রভাব এবং আগামী বিধানসভা নির্বাচন গুলোতে তার রাজনৈতিকভাবে তার উত্থান এবং সেখানে তার প্রতিনিধিত্ব দিয়ে নিশ্চিতভাবে নির্বাচিত করা। আপনি জানেন যে আগামী 2023 সালের জানুয়ারি মাসে কিন্তু ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন। আপনি জানেন যে সেখানে বিজেপির শাসন চলছে, বিপ্লব দেব সরকার রয়েছে সেখানে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ত্রিপুরা, আসাম এবং বিশেষ করে দক্ষিণ ভারতের কেরালেও কিন্তু তারা রাজনৈতিক যে কার্যক্রম সেটি শুরু করবে। বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে দেখা গিয়েছে যে গত 15 দিন ধরে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটি কিন্তু চোখে পড়ার মতো। আপনি জানেন যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একবার ত্রিপুরা সফর করেছেন তৃণমূলের উচ্চ পরিষদীয় দলের পক্ষ থেকে, এবং একই রকম ভাবে গত পরশুদিন দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের যুব শাখার বেশ কয়েকজন তুর্কি নেতাকে আমরা দেখেছি সেখানে, এবং গিয়ে কি হয়েছে, সেখানে গিয়ে একটি অরাজকতার অবস্থা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে তাদের এই যে যুব তুর্কি নেতাদের উপর হামলা করেছেন বিপ্লব দেবের অর্থাৎ বিজেপির আশ্রিত গুন্ডা এবং পুলিশ প্রশাসনের মদত রয়েছে, এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যান, এবং আপনি জানেন যে দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল নেতা হিসেবে অন্যতম মুখ, তার উপর হামলা হয়েছে, তিনি আহত হয়েছেন। জয় দত্ত যুব তৃণমূল কংগ্রেসের নেত্রী, তিনি আহত হয়েছেন। তাদেরকে গতকালকে কিন্তু কলকাতায় নিয়ে আসা হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী নিজে, আজকে জানেন না আদিবাসী দিবস, জঙ্গলমহলে তার বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির ফাঁকফোকর দিয়ে তিনি কলকাতা ছাড়ার আগে SSKM-এ যান এবং গিয়ে কিন্তু তিনি উষ্মা প্রকাশ করেন। তিনি পরিষ্কার বলেছেন যে ত্রিপুরাতে যা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মদতে হয়েছে, এবং বিপ্লব দেবেরও কিন্তু একই রকম ভাবে সমালোচনা করেন, এবং তিনি বলেছেন, পরিষ্কার ভাবেছেন যে ত্রিপুরাতে কিন্তু তাদের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু আগামীতে মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এই রকম ভাবে মানসিকতা এবং তাদের যে লক্ষ্য সেটি কিন্তু বলা হচ্ছে। আমি যখন এই লাইভ দিচ্ছি তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করছেন, এবং তাদের মূল যে দাবি যে বিজেপি শাসিত ত্রিপুরাতে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, বিরোধী রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটি করতে দিচ্ছে না। যদিও বিজেপির পক্ষ থেকে একই রকম ভাবে দাবি করা হচ্ছে যে একই রকম ভাবে তৃণমূল কংগ্রেসও বিরোধীদের গলা টিপে ধরছে এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে, এবং যেখানে সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডাও এখানে হামলার শিকার হয়েছিলেন। তাহলে যেখানে নিজের রাজ্যে নিজের আইন শৃঙ্খলা খারাপ, সেখানে অন্য রাজ্যের দিক থেকে তিনি সমালোচনা করতে পারেন না। তো সব মিলে ইমা বলা চলে আগামী 2023-এর আগে ত্রিপুরার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব কিন্তু বড়সড় ভাবে পড়বে, সাথে বলার অপেক্ষা রাখে না। এই ছিল আমার কাছে ত্রিপুরার রাজনীতি নিয়ে আমার কাছে থাকা সবশেষ। ইমা। পশ্চিমবঙ্গ এবং ভারতের কেন্দ্রীয় রাজনীতির সবশেষ খবর জানাতে কলকাতা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। মালয়েশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা 12 লাখ ছাড়িয়েছে। সবশেষ একদিনে আক্রান্ত হয়ে মারা গেছেন 360 জন, যা দেশটিতে একদিনের সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড।
করোনায় মালয়েশিয়া এ পর্যন্ত মারা গেছেন 10,749 জন। এদিকে দেশটিতে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীদের চলাচলের শিথিলতার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় করোনার ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পর প্রতিদিনই ভাঙছে মৃত্যুর রেকর্ড। রোববার দেশটিতে একদিনে মারা গেছেন 360 জন, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড। সবশেষ 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 18,688 জন। করোনার ভয়াল থাবা থেকে বাদ পড়ছেন না প্রবাসী বাংলাদেশিরাও। দেশব্যাপী চলমান ন্যাশনাল রিকভারি প্ল্যানের লকডাউনের পরও কোনোভাবেই করোনা সংক্রমণ কমাতে পারছে না মালয়েশিয়া। করোনা মোকাবিলায় রাজধানী কুয়ালালামপুর ও সেলাঙ্গো রাজ্যে জোরদার করা হয়েছে টিকাদান কর্মসূচি। দেশ জুড়ে প্রতিদিন গড়ে 5 লাখ মানুষকে দেয়া হচ্ছে ভ্যাকসিন। প্রাপ্তবয়স্কদের মধ্যে এখনো পর্যন্ত প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছে 64.4% মানুষ। দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন 36.3% মানুষ। তারপরও সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতিতে আতঙ্ক আর অনিশ্চয়তায় প্রবাসীরা। কোভিড-19 এই পরিস্থিতিতে আমরা অনেকেই আসলে খুব সমস্যার মধ্যে আছি, বিকজ আমরা বাইরে যেতে পারছি না এবং আমরা আমাদের যে স্বাভাবিক কাজকর্ম সেগুলো করতে পারছি না। আমাদের কোভিড-19 ভিতরে অনেক শ্রমিক, বাংলাদেশি শ্রমিক বাংলাদেশে ছুটিতে গিয়ে আটকা পড়েছেন, তারাও কিন্তু বাংলাদেশের দ্বিতীয় ডোজ টিকা সম্পূর্ণ করেছেন। তাদের ব্যাপারে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং কোনো সিদ্ধান্ত দেননি মালয়েশিয়ান সরকার। করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়ে অনেকে মারা যাচ্ছে, তাদের মধ্যে অনেক প্রবাসী বাংলাদেশিরাও আছে। আমরা এখানে অনেক আতঙ্কের ভিতরে আছি। এখানে অনেকদিন হলো আমাদের কোনো কাজকর্ম তেমন চলতেছে না, কাজকর্ম করতে পারতেছি না। আমরা খুব অসুবিধা এবং সমস্যার ভিতরে আছি। করোনার ধাক্কা সামলে আর্থিক বিপর্যয় থেকে রক্ষা পেতে রোববার বিশেষ এক ভাষণে আগামী 10 আগস্ট থেকে ন্যাশনাল রিকভারি প্ল্যানের দ্বিতীয় ও তৃতীয় দফের রাজ্যগুলোতে চলমান বিধিনিষেধ শিথিল করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তানুশ্রী মুহিউদ্দিন ইয়াসিন। বিদেশ ফেরত শুধুমাত্র মালয়েশিয়ার নাগরিক, পিয়ার হোল্ডার অথবা দেশটির সেকেন্ড হোমদারীরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে এবং তাদের 14 দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। এদিকে দেশটির বিবাহিত দম্পতি যারা 2 ডোজ টিকা নিয়েছেন তারা একে অপরের সঙ্গে দেখা করার জন্য আন্তজেলা এবং আন্তরাজ্য ভ্রমণ করতে পারবেন। যেসব বাবা মাকে টিকা দেওয়া হয়েছে তারা তাদের 18 বছরের কম বয়সী সন্তানদের সঙ্গে দেখা করতে জেলা ও রাজ্য অতিক্রম করতে পারবেন। এছাড়া 2 ডোজ টিকা গ্রহণকারী নাগরিকদের রেস্তোরাঁয় বসে খাওয়ার অনুমতি এবং আন্তজেলা ও আন্তরাজ্যে চলাচলে শিথিলতা আনা হয়েছে। এছাড়া মসজিদে নামাজ আদায় সহ সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে শারীরিক ব্যায়াম এবং খেলাধুলা করা যাবে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ভারতের উত্তরপ্রদেশের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সোমবার সকালে 2 ঘন্টার টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 10,000-এর বেশি মানুষ। এদিকে দিল্লি, হরিয়ানা সহ আশপাশের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে রাস্তাঘাট। সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে ভারতের বিভিন্ন শহর। তবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে উত্তরপ্রদেশ। সোমবার সকালে 2 ঘন্টার টানা বৃষ্টিপাতে সেখানকার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এরই মধ্যে গঙ্গার পানি বেড়ে প্লাবিত হয়েছে কয়েকশো বাড়ি। রাজ্যটির মারুতি নগরে পানিবন্দী হয়ে পড়েছেন 10,000-এরও বেশি মানুষ। ঘরবাড়ি, দোকানপাটে পানি ঢুকে পড়েছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সেসব এলাকা। এতে দুর্ভোগে পড়েছেন বসবাসকারীরা। 10 से 12,000 की आबादी है यहाँ पे। বন্যায় আমরা 10 থেকে 12,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছি। এখানে খাবার বা বিশুদ্ধ পানি পাচ্ছি না আমরা। এমনকি বিদ্যুৎও কেটে দেওয়া হয়েছে। যাতায়াতের জন্য সরকার নৌকার ব্যবস্থা করেছে, কিন্তু এতে আমাদের কোনো উপকার হচ্ছে না। প্রতি বছরে এই সমস্যায় ভুগছি। আমরা এর স্থায়ী সমাধান চাই। পার্মানেন্ট ব্যবস্থা তো অভি কুছ। এদিকে শুধু গঙ্গা নয়, নয়াদিল্লিতেও যমুনার পানি বেড়েছে। সোমবার সকালে দিল্লি, হরিয়ানা সহ আশেপাশের বেশ কয়েকটি রাজ্যেও 2 ঘন্টা টানা বৃষ্টিপাত হয়। এতে আবারও তলিয়ে যায় সেখানকার বেশ কয়েকটি অঞ্চল। আবহাওয়া অফিস জানায়, রাজ্যগুলোতে সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে রাজস্থানের পশ্চিমাঞ্চলেও। ডুবে গেছে কয়েকটি গ্রাম। ভূমিধসের আশঙ্কায় রাজ্যটির বারান জেলা থেকে 350 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। জিনিয়া শেখ, সময় সংবাদ। বিশ্বের অধিকাংশ মানুষকে ভ্যাকসিনের বাইরে রেখে ধনী দেশগুলোর বুস্টার ডোজের পরিকল্পনায় মহামারী শেষ হবে না বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা মহামারীর ইতি টানতে 1100 কোটি ডোজ টিকার দরকার।
এর মধ্যে কোভ্যাক্স থেকে 138 দেশে 19 কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এতে করে ভাইরাস মোকাবেলার প্রধান অস্ত্র ভ্যাকসিন প্রাপ্তির ভিত্তিতে বিশ্বে বিভক্তি স্পষ্ট হয়ে উঠছে। ধনী দেশগুলোতে যেখানে শতভাগ মানুষকে টিকার আওতায় আনা গেছে, সেখানে দরিদ্র দেশগুলোতে মাত্র 1.5% মানুষ টিকা পেয়েছে। এমন অবস্থায় করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে ধনী দেশগুলো বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনায় কোভিডের বিরুদ্ধে যুদ্ধের রূপ বদলে যাচ্ছে। কেবল ভ্যাকসিন নয়, করোনার নতুন ঢেউ মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো বিশাল আর্থিক প্রণোদনা দিচ্ছে। বিশ্বের এক প্রান্তে ভ্যাকসিন নিয়ে যখন সবকিছু স্বাভাবিক হচ্ছে, তখন অন্য প্রান্তে ভ্যাকসিনের অভাবে প্রতিদিনই মানুষ মরছে। আফ্রিকায় কেবল 4% মানুষ করোনা টিকার আওতায় এসেছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোয় ভ্যাকসিনের সংকট থাকায় সেখানেও বেড়েই চলেছে সংক্রমণ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ অনেক দেশেই মৃত্যুর মিছিল থামাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ভ্যাকসিন ছাড়া থামানো যাবে না সংক্রমণ। অন্যদিকে উন্নত দেশের মতো জনগণকে দেয়া যাচ্ছে না বিশাল আর্থিক প্রণোদনা, ফলে বিধিনিষেধ আরোপ করে ঘরবন্দি রাখা যাচ্ছে না মানুষকে। বিশ্বজুড়ে টিকা বৈষম্য কমাতে বুস্টার ডোজ আপাতত বন্ধ রাখতে আহ্বান জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে তা নাকচ করে দেয় ফ্রান্স, জার্মানি। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, একলা চলো নীতিতে এই মহামারী সামাল দেওয়া কি সম্ভব? ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে 15 আগস্ট থেকে আবারও চালু হচ্ছে ট্রেন চলাচল। তবে এই সেবা গ্রহণ করা যাবে কেবল করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের 14 দিন পার হলে। রোববার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই ঘোষণা দিয়েছেন। এছাড়া সোমবার দেশটির কোভিড টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকের পর শপিং মল, রেস্টুরেন্ট এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। মুম্বাইয়ের রেল সেবা বর্তমানে কেবল অতি প্রয়োজনীয় কর্মীদের জন্য চালু রয়েছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর এবছর এপ্রিলে শহরটির নিয়মিত ট্রেন সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতি আবারও মমতার হুঁশিয়ারি। ত্রিপুরায় তৃণমূল নেতাদের উপর হামলায় বিজেপিকে দোষারোপ। সাজানো নাটক বলছে মোদির দল। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।